আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। আমরা হচ্ছে আজকে এসএসসি কেমিস্ট্রির 2026 এটার ফ্রি ক্লাস এবং লাইভ কুইজ 3 যেটা আছে এটা ইনশাল্লাহ কভার করব। এইখানে হচ্ছে আমরা আজকে আমাদের রসায়নের চ্যাপ্টার 5 যেটা আছে অর্থাৎ রাসায়নিক বন্ধন যেটা আছে এটা দেখব। এখানে আমরা কিছুক্ষণ পড়াশোনা করব ফার্স্টে, তারপর কেমিস্ট্রি নিয়ে ছোট ছোট কিছু কথাবার্তা বলবো, তারপর একটা লাইভ কুইজ দিব। ওই কুইজের টাইম থাকবে হচ্ছে 9টা 10 থেকে 9টা 25 পর্যন্ত, ঠিক আছে? সো ওইখানে 10টা এমসিকিউ থাকবে, আমাদের নির্ধারিত সময় থাকবে 6 মিনিট। 6 মিনিটের ভিতর তোমাদেরকে ওই 10টা এমসিকিউ সলভ করতে হবে। আমি এইগুলো নিয়ে আরও অনেক কথাবার্তা বলবো, সো চলো আমরা আগাইতে থাকি। সো তার আগে সবাই আমাকে একটু বলো কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছো। যারা আমাকে সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা, সো আমার নামটা একটু বলি। আমার নাম হচ্ছে ইয়াসিন আল আরাফাত তৌকির। আমি পড়াশোনা করছি বুয়েট থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল আর কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। আচ্ছা, ওকে, সো আমরা আগাই। আমাদের আজকের চ্যাপ্টার 5 নিয়ে পড়াশোনা করব। চ্যাপ্টার 5-এর কিছু ছোট ছোট জিনিসপত্র দেখব, এরপরে একটা কুইজ দিব চ্যাপ্টার 5-এর উপরেই। ওকে, সো চলো আগাই। সো আমাদের যেটা বলতেছিলাম, আমাদের গত যে একটা কুইজ হয়েছিল লাইভ কুইজ 2, ওটার মধ্যে যারা যারা উইনার ছিল তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আজকেও ইনশাল্লাহ আমরা এরকম 3 জনকে পাবো যাদের জন্য গিফট থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা আগাই। ওকে, সো আমরা ফার্স্টেই যেটা করবো, এটা মজার জিনিস, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর একটা হচ্ছে যোজনী। সো আমি তোমাদেরকে একটা ছোট্ট পয়েন্ট আগে একটু বলি। ইলেকট্রন বিন্যাস তো আমরা মোটামুটি সবাই জানি। সো ইলেকট্রন বিন্যাস যখন আমরা করি, ইলেকট্রন বিন্যাস করার পরে সবার শেষে যে একটা শক্তি স্তর থাকে না, একদম সবার শেষে, যেরকম আমি যদি একটু মুখে মুখে ইলেকট্রন বিন্যাস করি, ধরো সোডিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে 2, তারপর কত কত আসে? 8 আসে না? 2, তারপর কত? 8, তারপর কত আসে? 1 আসে, তাই না? তাহলে 2, 8, 1, এই হচ্ছে 11। তাহলে এইখানে তুমি যদি চিন্তা করো, আমি যদি এইভাবে লিখি একটু, তাহলে হয়তো বা তোমাদের জন্য একটু ইজি হবে। জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমি যদি এইখানে সোডিয়ামকে করি, তাহলে এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1, হ্যাঁ। সো এইখানে একটু খেয়াল করে দেখো তোমার, আচ্ছা, সো খেয়াল করো এই জায়গাটায় আমি যদি এখানে শক্তি স্তর চিন্তা করি, আমার এখানে 3টা শক্তি স্তর আসছে। এই যে লাস্টে যে একটা শক্তি স্তর আছে, এই যে সবার লাস্টের, এটাকে আমরা বলি হচ্ছে যোজ্যতা স্তর। এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ, এটাকে কি বলি? যোজ্যতা স্তর, ঠিক আছে? একদম সবার শেষে যোজ্যতা স্তর বলার কারণ হচ্ছে এইগুলাই আসলে বন্ধনে অংশগ্রহণ করে। বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলাই বন্ধনে অংশগ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমি বলতেছিলাম, সো যোজ্যতা স্তর হচ্ছে সবার বাইরের শক্তি স্তর। এই বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলা থাকে সেটাই হচ্ছে তার যোজনী, নাকি? না ভাই, এটা সবসময় না। যোজ্যতা শক্তি স্তরে সবার বাইরের শক্তি স্তর, এটা একটা পয়েন্ট বললাম। যোজ্যতা শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তারে তুমি বলতে পারবা যোজ্যতা ইলেকট্রন। বাট যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু এক জিনিস না। আমি এগুলো নিয়ে পড়াশোনা করব। সো চলো আগাই। সো আমরা এখানে ফার্স্টে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি। এখানে বেশ সুন্দর করে লেখা আছে। তো আমি যদি এখানে করি নাইট্রোজেন, এটা কত? 7। আমি একদম বাংলা নিয়মে ইলেকট্রন বিন্যাস করতেছি। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। তাহলে এইখানে যোজ্যতা স্তর কোনটা হবে আমাদের? এইটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর। এটা আমরা জানি। কেন জানি? কারণ হচ্ছে এটা সবার বাইরের শক্তি স্তর। সবার বাইরের শক্তি স্তর হচ্ছে যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। আবার বলতেছি, যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে কি বলবো? যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে বলবো যোজ্যতা ইলেকট্রন। তাহলে এইখানে খেয়াল করে দেখো, বাইরের শক্তি স্তরটাকে আমি এইখানে একটু মার্ক করি। এটা হচ্ছে আমার বাইরের শক্তি স্তর। খেয়াল করে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে আমার বাইরের শক্তি স্তর 7 নাম্বার, মানে এল শক্তি স্তর যেটা আছে বা কক্ষপথ যেটা আছে সেটার মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে 7টা। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে এটা আমি লিখবো ওই পাশে। তারপর দেখো ফসফরাসের ক্ষেত্রে এইখানে দেখো কয়টা আছে? 5টা আছে। ক্লোরিনের ক্ষেত্রে এইখানে দেখো কয়টা আছে? 7টা আছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে কয়টা আছে খেয়াল করো তো ভাইরা? 2টা আছে। এখন তোমাদেরকে একটা লাইফ হ্যাক শেয়ার করি। আমি ওইখানে লিখবো ইলেকট্রনগুলা, সবাই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, সবাই মনোযোগ দিয়ে। পর্যায় সারণীতে গ্রুপ জানি কয়টা আছে? গ্রুপ জানি কয়টা আছে? গ্রুপ জানি কয়টা আছে? পর্যায় সারণীতে গ্রুপ টোটাল 18টা আছে, তাই না? 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত এরা যারা আছে সবাই এইখানে সাধারণত অধাতু। 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত
এদের যোজ্যতা ইলেকট্রন বের করা লাইফে অনেক সহজ। তুমি কি করবা জানো? দেখো আমি তোমাদেরকে দেখাই। 13 থেকে, এটা তুমি খেয়াল রাখবা, গ্রুপ 13 থেকে গ্রুপ 18, এদের যোজ্যতা ইলেকট্রন, তোমার ইলেকট্রন বিন্যাস করার দরকার নাই, বিশ্বাস করো ভাই, তোমার ইলেকট্রন বিন্যাস করার দরকার নাই। যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করবা জানো? এই দেখো, একটা লাইফ এক্স শিখাই দিই তোমাকে। তুমি কি করবা? তুমি ফার্স্টে ওই মৌলটার গ্রুপ বের করবা, ওইখান থেকে তুমি জাস্ট ছোট্ট করে 10 বাদ দিবা, তাইলেই যোজ্যতা ইলেকট্রন চলে আসবে। খুব সহজ হিসাব হচ্ছে, তুমি ফার্স্টে গ্রুপটা বের করবা, ওইখান থেকে কি বের করবা? 10 বাদ দিয়ে দিবা, তাহলে কি চলে আসবে? কি চলে আসবে? আমাদের যোজ্যতা ইলেকট্রন চলে আসবে। দেখো একটু করি। তো আমি তোমার যদি বলি কার্বন, এখন কার্বন কয় নাম্বার গ্রুপ? একটু যদি খেয়াল করো, কার্বন আমাদের কয় নাম্বার গ্রুপের মৌল? তো তুমি বলবা ভাই কার্বন হচ্ছে আমাদের 14 নাম্বার গ্রুপের মৌল। তাহলে এইটার যোজ্যতা ইলেকট্রন কয়টা আসবে? যোজ্যতা ইলেকট্রন আসবে খুবই সহজ। যোজ্যতা ইলেকট্রন আসবে, আপনি আমাকে মাত্র শিখাইছেন গ্রুপ থেকে 10 বাদ দিবেন, তাহলে 14 থেকে 10 বাদ, তাহলে 4টা দিব। তারপর ধরো আমি যদি এইখানে নাইট্রোজেন চিন্তা করি, নাইট্রোজেন কত নাম্বার গ্রুপ? নাইট্রোজেন আমাদের 15 নাম্বার গ্রুপ। তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা আসবে? 5টা আসবে, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি পোলোনিয়াম, এইটার যোজ্যতা ইলেকট্রন কয়টা? সবাই একটু আমাকে ছোট্ট করে চ্যাট বক্সে জানাও তো, বা আমাদের সাথে কমেন্টে যারা আসো সবাই একটু জানাও তো। এইখানে আমাদের পোলোনিয়াম যেটা আছে, এইটার যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? পোলোনিয়াম কি 18টা? আচ্ছা, গ্রুপ বলতেছো 18টা। আচ্ছা আচ্ছা, 4টা। পোলোনিয়াম কি 4টা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, পোলোনিয়াম কি 4টা হবে আমাদের, নাকি না আরেকটু চেঞ্জ হবে? যারা 4টা বলতেছো সবাই ঠান্ডা মাথায় উত্তর দিব, তাড়াহুড়া করবো না। পোলোনিয়াম কয়টা? এই তো অনেকের এইবার হচ্ছে, এই যে টি আর তাসনিম, যারা 4টা বলতেছো তারা কিন্তু মানে আমার মনে হয় এইটারটা এখন অ্যান্সার দিচ্ছে তারা। পোলোনিয়াম হচ্ছে আমাদের 16 নাম্বার গ্রুপের মৌল। কয় নাম্বার গ্রুপ? এটা কিন্তু হচ্ছে 16 নাম্বার গ্রুপের মৌল। এখন তাইলে ভাইয়া এটার জন্য তো কি মানে আমার এটা মানে সব মৌল কি মনে রাখতে হবে? এটার জন্য খুব মজার কিছু ছন্দ আছে, তোমরা জানো। যেরকম আমি ছন্দগুলো একটু মুখে মুখে বলি, সবাই একটু মনোযোগ দাও। 13 নম্বর গ্রুপের ছন্দ হচ্ছে বেশ ফানি একটা ছন্দ, বর এলো যেন ইন্ডিয়া থেকে। বর বলতে বুঝতে হতো আমাদের দিকে বর বলতে জামাই বলে আর কি। সো বর এলো যেন ইন্ডিয়া থেকে, তাহলে এটা হচ্ছে 13 নম্বর। 14 নম্বরের ক্ষেত্রে কি হবে? কুয়েত সিটিতে, আমি একটু লিখে দিই, দেখো এই যে দেখো, কুয়েত সিটিতে গেলে, এটা এক একজন এক একভাবে মনে রাখে, সোনা পাবে, এটা 14 নম্বর। তারপর কি 15 নম্বর? কি নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। খেয়াল করে দেখো, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা কি বিদ্যমান। এই পাশে কি বললাম? কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। এই পাশে কি বললাম? বর এলো যেন ইন্ডিয়া থেকে। তারপর এই পাশে আসো, ও এসএসসিতে পড়ে। এই যে দেখো ভাইয়া, আমি তোমাকে এইটাই দিছিলাম, পোলোনিয়াম। তাহলে কয় নাম্বার গ্রুপের মৌল? 16 নাম্বার গ্রুপের মৌল। তাহলে এখানে কয়টা থাকবে? এখানে থাকবে হচ্ছে 6টা। তারপর ধরো আমি এইখানে কথার কথা, আমি এইখানে কোনটা নিব? এবার ধরো এসএন নিলাম, অর্থাৎ টিন নিলাম। এসএন কয় নাম্বার গ্রুপের মৌল? 14 নাম্বার গ্রুপের মৌল। তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? 4টা হবে। সবাইকে এই নিয়মটা আমরা বুঝতে পারছি যে কিভাবে খুব সহজেই যে যোজ্যতা ইলেকট্রন আমি যদি গ্রুপ জানি 13 নাম্বার থেকে 18 নাম্বার পর্যন্ত, আমি খুব সহজেই কি বের করে ফেলতে পারবো? যোজ্যতা ইলেকট্রন বের করে ফেলবো। সবার কি ক্লিয়ার এটুকু? আচ্ছা, এই জিনিসটাই আমি এখানে দেখাইতেছিলাম। দেখো এই যে দেখো, এটা হচ্ছে যোজ্যতা শক্তি স্তর, এটা যোজ্যতা শক্তি স্তর, মানে বাইরের শক্তি স্তরটা, এটাও যোজ্যতা শক্তি স্তর, এটাও যোজ্যতা শক্তি স্তর, এটা হচ্ছে তার যোজ্যতা শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনটা কত হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে ভাইয়া? এনে হবে 5, এনে কত হবে? এনে হবে কত? 7, এনে হবে 7, এখানে কত হবে? এখানে হবে 5, এখানে কত হবে? এখানে হবে 7, এইখানে কত হবে? এখানে হবে 2। এবং এখানে খুবই মজার একটা কথা হচ্ছে, আচ্ছা
তৃষা আক্তার বলতেছে ভাই আমি তো পড়ছি বরুণালী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। সমস্যা নাই, যাই পড়, কিন্তু বললাম এক একজন ছন্দটা মানে মনে রাখার ট্রিক্স আর কি, এক একজন এক একভাবে মনে রাখতে পারে, কোনো সমস্যা নাই এটাতে, ঠিক আছে। আচ্ছা, সো এটুকু হয়ে গেছে। এবং এই যোজ্যতা ইলেকট্রন বের করতে পারলে সুবিধাটা কি হয় জানো? আমরা যখন ওই যে বন্ধনটা পড়বো, কার বাইরে কয়টা ইলেকট্রন দিব, এটা খুব সহজে বের করা যায়। কিভাবে? ধরো আমি যদি নাইট্রোজেনকে চিন্তা করি, হ্যাঁ, নাইট্রোজেনকে যদি চিন্তা করি, তুমি খুব সহজে আঁকতে পারবা। নাইট্রোজেনের বাইরে কয়টা আছে? 5টা। তাহলে তুমি কয়টা ইলেকট্রন আঁকবা নাইট্রোজেনের বাইরে? এই যেরকম ডট সিম্বল দিয়ে আঁকবো। হ্যাঁ, কয়টা আঁকবো? 5টা আঁকবো, কারণ এই 5টাই তো বন্ধনে যাবে আমাদের, এইভাবে আঁকবো। তারপর ধরো তুমি যদি কার্বনের চিন্তা করো, এটাই কিন্তু আমাদের বন্ধনে যায়। আমি বারবার বলতেছি যোজ্যতা ইলেকট্রনে কিন্তু বন্ধনে যায়। তাহলে এটার বাইরে কয়টা আঁকবো? 4টা আঁকবো। খেয়াল করে দেখো, কয়টা আঁকবো? 4টা আঁকবো। তারপর ধরো আমি এখানে অক্সিজেন নিলাম, অক্সিজেন কত? 16 নম্বর গ্রুপ, তাহলে বাইরে কয়টা আঁকবো? 6টা আঁকবো। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটার উপর ইলেকট্রন কয়টা দিব? 1টা, 2টা, তারপর কি 3টা, 4টা, তারপর কি 5টা, 6টা। এইভাবে যদি আমি আঁকতে পারি, সুবিধাটা হবে কি, আমি যখন বন্ধনের ডায়াগ্রামগুলো আঁকবো, ওই যে একটা জিনিস আসে না, মনে করে দেখো, মুক্ত জোড়া গণনা, বন্ধন জোড়া গণনা, মনে আছে কথাটা? ওইটা কিন্তু তখন খুব সহজে হয়ে যায়, খুব সহজে হয়ে যায়, ঠিক আছে। সো আমরা এটা দেখবো ইনশাল্লাহ। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যোজ্যতা ইলেকট্রন শিখলাম, যে যোজ্যতা ইলেকট্রন কিভাবে সহজে বের করা যায়। যোজ্যতা ইলেকট্রন বের করার সহজ উপায় হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম, যে সে যত নাম্বার গ্রুপে, এটা কিন্তু 13 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এবং এইখানে আরেকটা ব্যাপার আছে, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি। এই যে একটু আগে আমরা সোডিয়াম করতেছিলাম না, খেয়াল করে দেখো তো, সোডিয়াম, এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, এখানে কত হবে? 2, 8, 1, এটা আসবে না ভাইয়ারা? হ্যাঁ ভাইয়া, এটা আসবে। এইবার এই যে এইখানে যদি একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এই জায়গাটার, এটা কি? এটা হচ্ছে যোজ্যতা স্তর, বাইরের শক্তি স্তর, এটা হচ্ছে যোজ্যতা স্তর। আচ্ছা, এরপরে যোজ্যতা ইলেকট্রন কয়টা এটার? যোজ্যতা ইলেকট্রন কয়টা? যোজ্যতা ইলেকট্রন কিন্তু এইখানে কয়টা? 1টা। এবং মজার ব্যাপার, তোমরা জানো সোডিয়াম যখন যৌগ গঠন করে, সে কিন্তু একটা ইলেকট্রন ছাড়া সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, জানি না এটা? আমরা সবাই জানি। তাহলে এটার যোজনী কত হবে? এটার যোজনী কত? যোজনীও হবে 1, ঠিক আছে। সো এই ক্ষেত্রে মজার জন্য, মানে মজার ব্যাপার হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কি হবে? সেম হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, সো এটুকু মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এখন এই পুরো জিনিসটা শেষ। এখন ওই যে আমি যেটা বারবার বলতেছিলাম, যে দেখো যোজ্যতা স্তর কিভাবে বের করবা, যোজ্যতা ইলেকট্রন কেমনে বের করবা। তুমি ফার্স্টে কি করবা? ইলেকট্রন বিন্যাস করবা, বাইরের শক্তি স্তরটা যোজ্যতা স্তর, তারপর এইটার যে ইলেকট্রনটা আছে সেটাই কি? যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। আর ইলেকট্রন বিন্যাসটা কেমনে করে তোমাদেরকে একটু জাস্ট বলে দেই, তোমরা জানো সবাই, তাও একটু বলে দেই জিনিসটা। এটা জানি ওই যে কেমনে করে, 1s, তারপর এইখানে জানি কিভাবে লেখে 2s, তারপর কি লেখে 2p, তারপর এইখানে হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, তারপর হচ্ছে 3d। আচ্ছা, এটা ছোট্ট জিজ্ঞাসা করি, 3f এটা কি বাস্তবে সম্ভব? সবাই একটু আমারে জানাও তো, সবাই একটু জানাও তো, 3f বাস্তবে কি সম্ভব? সবাই একটু জানাও তো, এটা একটু জানাও আমাদের সাথে, যারা যারা আসো একটু জয়েন করে, যারা যারা আসো সবাই একটু জানাও। একজন জিজ্ঞেস করছে, ইমতিয়াজ রহমান আবির, ভাই আমাদের কেমিস্ট্রি থেকে অ্যাক্টিনেট থেকেও দিবেন? তোমাদের সিলেবাসের সাথে রিলেভেন্ট প্রশ্ন হবে, এমন প্রশ্ন হবে না যে কোনো একটা রকেট সায়েন্স থেকে কিছু একটা চলে আসছে, ঠিক আছে। মাত্র মানে 4, 5, 6 এটার উপর পরীক্ষা হবে, তো সো তোমরা ইনশাল্লাহ পারবা। তোমরা যদি যাদের বেসিক ভালো আছে তারা ইনশাল্লাহ পারবা। টাইম ম্যানেজমেন্টটা নিয়ে একটু খেয়াল রাখো, কারণ টাইম তো একটু ইম্পর্টেন্ট, কারণ 100টা এমসিকিউ 1 ঘন্টায় করতে হবে। আজকে যেরকম হচ্ছে, আমরা এই যে 9টা 10 থেকে 9টা 25 মানে 15 মিনিটের ভিতরে যে কোনো 6 মিনিট আমরা পরীক্ষা দিব, 10টা এমসিকিউ। বুঝছো তো ভাইয়ারা, কেন 10টা এমসিকিউর জন্য 6 মিনিট টাইম? আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ ওইখানে যখন তুমি কেমিস্ট্রির পরীক্ষাটা দিবা, তখন কিন্তু হচ্ছে 1 ঘন্টায়, দ্যাট মিনস তুমি 100টা এমসিকিউ সলভ করবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এইখানে 3f কি সম্ভব? না। এই তো চমৎকার ভাইয়া, 3f হয় না, অস্থির, এটা হয় না, ঠিক আছে। এই তো, সো এটা একটু খেয়াল রাখা। তারপর কি হবে? 4s, তারপর কি 4d, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে 4f। এখন ইলেকট্রন জানি কিভাবে যায়, তোমরা কিন্তু জানো, সবার আগে কই যায়? 1s এ যায়, তারপর জানি কই যায়? 2s এ যায়, তারপর জানি কই যায়? 2p, তারপর কোথায় যায়? 3s এ যায়, তারপর 3p, তারপর 4s, এইভাবে যায়, তারপর 3d, 4p, তারপর এইখানে এইভাবে অ্যান্ড সো অন এটা যাইতে থাকে,
ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের একদম বেসিক যে প্যাটার্নটা ছিল। এটা জানি কার নীতি ছিল, এটা জানি কার নীতি ছিল, এটার নীতিটা কি ছিল? আফবাউ নীতি। তোমাদেরকে একটু বলে রাখি, এই আফবাউ শব্দটা একটা জার্মান ওয়ার্ড। তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে রাখি ভেড়া, আফবাউ একটা কি শব্দ? জার্মান শব্দ, যার শব্দটার মানে হচ্ছে বিল্ডিং আপ, বিল্ডিং আপ। তোমরা কিন্তু একটা জিনিস ভুল করো, যে আফবাউ নীতি, তাহলে মনে হয় বিজ্ঞানী আফবাউ এই নীতিটা আবিষ্কার করছে। তোমরা কি সবাই এটা ভাবো না? অনেকে, তাই না? এটা অনেকে ভাবো না যে আফবাউ নীতি, তাহলে মনে হয় বিজ্ঞানী আফবাউ এটা আবিষ্কার করছে। এটা কিন্তু একটু সাবধানে, হ্যাঁ, আফবাউ কিন্তু এখানে বিজ্ঞানীর নাম না, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। আফবাউ একটা জার্মান ওয়ার্ড যেটার মানে কি? বিল্ডিং আপ। ওকে, সো আমার মনে হয় এটুকু সবাই বুঝতে পারছো এবং ইলেকট্রন বিন্যাসটা মোটামুটি ক্লিয়ার। এইখানে একটা বেশ চমৎকার চার্ট দেওয়া আছে। এই চার্টটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? এইখানে খেয়াল করে দেখো, ওই যে কথাটা বলতেছিলাম তোমাদের কি মনে আছে? আমি একটু বক্স করে দিই তোমাদের জন্য সুবিধা হবে। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত প্রতিটি মৌলের গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করে যে ফল পাওয়া যায় সেটাই কি? তার যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। এই যে দেখো, তোমাদেরকে আমি ক্লাসে এরকম লাইফ এক্স শেখাচ্ছি না, এমসিকিউ সলভ করার সময় তুমি যখন এই যে আমাদের এফআরসি যে প্রোগ্রামটা আসতেছে সামনে, ওইখানে যখন তুমি মডেল টেস্টগুলো দিবা, এই টাইপের শর্টকাটগুলাই কিন্তু তোমাকে অনেক বেশি কি করবে? হেল্প করবে, যাতে তুমি কি করতে পারো খুব সহজেই অতি অল্প সময়ের মধ্যে সঠিকভাবে এমসিকিউগুলো কি করতে পারো? সলভ করতে পারো, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখা। আচ্ছা, আরেকটা বলে রাখি, গ্রুপ 1 আর 2 এর জন্য গ্রুপ সংখ্যায় তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, ওই যে একটু আগে যেটা দেখাইতেছিলাম, এটা কিন্তু গ্রুপ 1 আর 2 এর ক্ষেত্রে। আচ্ছা, সো এই যে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, 1 নম্বরের যোজ্যতা ইলেকট্রন একটা, 2 নম্বরের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 2টা। তারপর দেখো 3 এর ক্ষেত্রে এটা কিন্তু 13 নম্বর গ্রুপ। একটু খেয়াল করো, এটা কয় নম্বর গ্রুপ? এটা কিন্তু হচ্ছে গ্রুপ 13। তাহলে 10 বাদ দিবা, তাহলে হবে 3। এখানে গ্রুপ 14, তাহলে 10 বাদ দিবা, তাহলে হবে 4। এনে দিবা কত? এটা গ্রুপ 15টা মিসিং আছে, খেয়াল করে দেখো, এটা কিন্তু গ্রুপ 15টা মিসিং আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপাতত গ্রুপ 16টা লিখতেছি, এটা গ্রুপ 16। এটা কত হবে ভাইয়া? এটা হবে গ্রুপ 17। আর এটা কত হবে? গ্রুপ 18। আচ্ছা, এখন একটু কথা আছে ভাইয়া, একটু কথা আছে, একটু কথা আছে। এখানে কিন্তু হিলিয়াম যে মানুষটা আছে না, হিলিয়াম মনে আছে কি তোমাদের? হিলিয়াম যে মানুষটা আছে, এই মানুষটা কিন্তু একটু ভাইয়া মানে বাকিদের তুলনায় একটু ডিফারেন্ট, তাই না? এটার জানি বাইরে কয়টা থাকে? কয়টা জানি থাকে? 2টা থাকে। কয়টা জানি থাকে? 2টা থাকে। তোমরা কিন্তু জানো হিলিয়ামের বাইরের কক্ষপথে কয়টা থাকে? 2টা থাকে। বাকিদের সবার বাইরের কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে। এই জন্যই কিন্তু আমরা সবাই অষ্টক পূরণ করতে চাই। রাসায়নিক বন্ধনের বেসিক কারণে কিন্তু এটা, যে আমরা নিষ্ক্রিয় মৌলের মতো হইতে চাই, অর্থাৎ কি হইতে চাই? অষ্টক পূরণ করতে চাই, ঠিক আছে। আচ্ছা, 15 কেন নাই? 15 দিয়ে দাও, তোমার তো সমস্যা নাই ভাইয়া। এনে 15 কেন দেন নাই ভাই? হ্যাঁ, এটার জবাব চাই, জবাব চাই, দিতে হবে। দেখো জবাব দিচ্ছি, এনে 15টা আমি একটু অ্যাড করে দিই, ঠিক আছে। আচ্ছা দেখো, সো এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এইটা 5, এটা 5, এটা 5, এরকম দিয়ে দিই। এই যে এটাই হচ্ছে গ্রুপ 15, ঠিক আছে। এই যে দেখো অ্যাড করে দিলাম, ঠিক আছে ভাইয়া। তোমার জবাব পাইছো? এই দেখো দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। আমাদের সাথে একজন জিজ্ঞেস করছে, ভাই একটু আগে আপনি আমাকে আফবাউ দেখাইছিলেন, ওইখানে বলছিলেন বিল্ডিং আপ, এটার মানে কি? সো তোমাকে আমি আমার কি বলবো, আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো সো সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি, তুমি নিজেই বুঝবা। তোমাকে এটার জন্য সিভিল ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, তুমি নিজেই বুঝবা। একটা বিল্ডিং যখন বানাও, তুমি কয়তলা আগে বানাও? ধরো তুমি 10 তলা বিল্ডিং বানাবা, তুমি আগে কি 10 তলা বানাও, না আগে ফাউন্ডেশন বানাও, তারপর 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা, এইভাবে বানাও না? আগে কিন্তু আমরা 10 তলা বানাই না, আগে ফাউন্ডেশন। তার মানে ইলেকট্রনও এইভাবেই যায় আর কি, বিল্ডিং আপ কনসেপ্টে যায়। সে ফার্স্টে নিম্ন শক্তির অরবিটালগুলোতে কি হয়? আগে যায়, ঠিক আছে, যেখানে সে কম শক্তি সম্পন্ন অরবিটালটা পাবে। মনে রাখবা, কেমিস্ট্রিতে আমরা স্থিতিশীলতা বলতে, এটা অলওয়েজ মনে রাখবা, কেমিস্ট্রিতে আমরা স্থিতিশীলতা বলতে কম শক্তি বলি বা কম শক্তিকে বুঝি। তোমার অনেক বেশি শক্তি, তুমি অনেক শক্তিশালী একজন মানুষ, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি তোমাকে বলবো তুমি অনেক আনস্টেবল, ঠিক আছে। তুমি যখনই কম শক্তিতে আসতে পারবা তখন তুমি স্থিতিশীল, ঠিক আছে। কেমিস্ট্রিতে বন্ধন গঠন হয়ই কিন্তু হচ্ছে মানে তার স্থিতিশীলতা অর্জনের জন্য। যখন তোমার রিঅ্যাক্টিভিটি বা এই যে এরকম শক্তিশালিতার ব্যাপারগুলো অনেক বেশি হয়ে যায়, তখন তোমার স্থায়িত্ব কমতে থাকে, ঠিক আছে। এই জন্য কিন্তু ওই যে একটা রিয়েল লাইফ ফিলোসফি আছে না আমাদের, যে ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তাই না? এরকম একটা কিন্তু ফিলোসফি আছে, আমি জানি না তোমরা শুনছো কিনা প্রবাদটা, এটা কিন্তু বেশ ভালো একটা প্রবাদ, ঠিক আছে। আচ্ছা
ওকে, এক্স্যাক্টলি, আগে ফাউন্ডেশন, এক্স্যাক্টলি আগে আমরা ফাউন্ডেশন বানাবো। ওকে, সো এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা, আমরা মোটামুটি এটুকু দেখে ফেললাম। এইবার আমরা হচ্ছে এটাও দেখে ফেললাম। এখন যদি এটুকু সব হয়ে থাকে, আমরা তোমাদের সাথে যদি এটুকু মোটামুটি বুঝে থাকি, এখন একটা খুবই চমৎকার জিনিস দেখব। এই চার্টটা, এই চার্টটা, এই চার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই চার্টটা আমি এটার মধ্যে 5 স্টার দিয়ে রাখতেছে। তোমাদের কিন্তু এই চার্ট থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, আজকে লাইভ কুইজও থাকতে পারে, তোমাদের কেমিস্ট্রিও থাকতে পারে। ঠিক আছে, যেরকম এখানে একটু বলি, এই গ্রুপের এটা কিন্তু ক্ষার ধাতু, বাট এখানে খেয়াল রাখতে হবে হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু নয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আচ্ছা, তারপরে মৃৎক্ষার ধাতু জানি কেন বলি, মৃৎক্ষার ধাতু জানি কেন বলি এদেরকে, কারণ এদের সোর্স হচ্ছে, সোর্স কি, মাটি। এদেরকে মাটিতে পাওয়া যায়। এদেরকে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এবং এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার তৈরি করে। আচ্ছা, 13 নম্বর গ্রুপকে বলা হয় কি, ওই যে দেখো বর এলো যেন ইন্ডিয়া থেকে, কুয়েত সিটিতে গেলে শোনা পাবে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, ও এসএসসিতে পড়ে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ওই যে দেখো হিলিয়াম ব্যতীত এর যোজ্যতা ইলেকট্রন কয়টা? 2টা। এটাও কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। কিন্তু এইখানে একটা কথা আছে, এখানে ছোট ছোট কিছু কথা আছে, এই জিনিসগুলো একটু জানতে হবে। খেয়াল করো, এই কার্বন মানে 15 নম্বর যে গ্রুপটা আছে না, এই 15 নম্বর গ্রুপের একটা খুবই স্পেশাল নাম আছে। আমি একটু ইংলিশটা লিখি, তাহলে তোমরা বুঝবা, ইংলিশটা ইম্পর্টেন্ট। এইটার নাম হচ্ছে নিকটোজেন। হ্যাঁ, এটাকে আমরা বলি সাফোকেটিং গ্যাস। এদেরকে আমরা কি বলি? সাফোকেটিং গ্যাস। মানে বুঝছো তো, তোমাদের সাফোকেশন শব্দটার সাথে তোমরা পরিচিত। অনেক সময় দেখবা তুমি যদি কখনো জার্নি করো কিংবা কোনো একটা বদ্ধ জায়গায় থাকো যেখানে আলো বাতাস আসতেছে না, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, সেখানে তোমার মনে হবে যে দমটা বন্ধ হয়ে আসতেছে, এমন একটু একটু উইয়ার্ড লাগবে আর কি জিনিসটা। সো এরাই হচ্ছে, আচ্ছা, এরাই হচ্ছে সাফোকেশন। ঠিক আছে, এরা হচ্ছে সাফোকেটিং গ্যাস। এরপরে চাকুজেন যেটা আছে, এটা হচ্ছে, এটা কিন্তু খুব সাবধানে, এরা কি, এরা হচ্ছে আকরিক উৎপন্নকারী। কি উৎপন্নকারী? আকরিক উৎপন্নকারী। হ্যাঁ, আকরিক উৎপন্নকারী। ঠিক আছে, এটা কি হ্যালোজেন গ্রুপ, এটার নামটা কি? এটা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। নাম কি এটার? হ্যালোজেন। এটা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। তাহলে গ্রুপ 15-র নাম যে নিকটোজেন, এটা কিন্তু আজকে আমরা একটু জানতে পারলাম। নাম কি? নিকটোজেন, যেটার মাধ্যমে কি হবে ভাইয়া? আমাদের সাফোকেশন আসবে। ঠিক আছে, সাফোকেটিং একটা ফিল হবে। আচ্ছা, ওকে, শ্বাসরোধকারী। সো বাকিগুলো আমরা জানি। এদেরকে কিন্তু নোবেল গ্যাসও বলা হয়। এদেরকে কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে, সো এটা হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। এখন দেখো, খুব ছোট্ট করে এখানে যোজনীর ব্যাপারগুলো দেওয়া আছে। তোমরা জানো জয়টা মানে অক্সিজেনের সাথে, একটু চিন্তা করো ভাইয়া, একটু দেখো, আমি সংজ্ঞাগুলো একটু বলে দিই। যোজনীকে তুমি কিভাবে ডিফাইন করবা? একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর কি পাওয়া যায়? যোজনী বা যোজ্যতা পাওয়া যায়। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবা। এটা কিন্তু একটা ডেফিনেশন। আমার কাছে যে ডেফিনেশনটা বেশি ভালো লাগে, সবই এটা উপরেরটাও হবে, বাট এটা আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে। তুমি যতগুলো হাইড্রোজেন পরমাণু অথবা তার সমতুল্য ক্লোরিন, দেখো ভালো করে, সোডিয়াম ইত্যাদি অন্য মৌলের সঙ্গে যুক্ত হবা, সেটাই হচ্ছে তার যোজনী। খেয়াল রাখবা ভাইয়া, যোজনী কিন্তু কখনো ঋণাত্মক হয় না। যোজনী কি হয় না? নেভার বি নেগেটিভ। এটা একটু খেয়াল রাখবা, নেভার বি নেগেটিভ। এটা একটু খেয়াল রাখতে হবে। যোজনী কিন্তু কি হয় না? কখনোই নেগেটিভ হয় না। এবং এই ডেফিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর যোজনীকে যদি আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করতে বলি, যুক্ত হওয়ার ক্ষমতা, একজন আরেক কয়জনের সাথে যুক্ত হইতে পারবে, সেটাই হচ্ছে ক্ষমতা, এটাই হচ্ছে যোজনী। ঠিক আছে, সো এই ডেফিনেশনটাও একটু আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। আচ্ছা, সো আমি তোমাদের যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা শক্তি স্তর, যোজনী, ইলেকট্রন বিন্যাস, একটা চার্ট মোটামুটি সবই দেখায় ফেলছে আল্লাহর রহমতে। ঠিক আছে, এইবার দেখো, এইটাও খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি যদি যোজ্যতা ইলেকট্রন বের করে ফেলতে পারো, যোজনী বের করা এখন খুবই সহজ। খেয়াল করো, আমি যদি তোমাকে একটু বলি, খেয়াল করো ভাইরা, ধরো তোমার এইখানে সোডিয়াম, এখানে যোজ্যতা ইলেকট্রন জানি কয়টা ছিল? 2, 8, 1। দেখো ভাইয়া, এটার যোজনী জানো কত? এটার যোজনী হবে 1। কোনো সমস্যা নাই, যোজনী কত হবে? 1 হবে। এখন দেখো, আমি যদি ক্লোরিনকে করি, ক্লোরিন কত? 17। তাহলে এটা কত হবে? 2, 8, 7। তাহলে এটার যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। একটু খেয়াল করো, যদি সংখ্যা 1 থেকে 4 হয়, যোজ্যতা ইলেকট্রন, ভালো করে খেয়াল করবা, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4, তাহলে যোজনী কিন্তু সেটাই।
কিন্তু এই যে দেখো 1 থেকে 4-এর মধ্যে আছে যোজনী, ওইটাই হয়েছে। কিন্তু যদি 4-এর বেশি হয় তাহলে যোজনী কিন্তু 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন, তাহলে 8 থেকে বাদ দিতে হবে। তাহলে এইখানে যোজনী কত হবে? 8 বিয়োগ 7 কত হবে? অ্যান্সার হবে 1। ঠিক আছে, এইখানে যোজনী কিন্তু একটু সাবধানে, 8 বিয়োগ কত? 7। আচ্ছা, ওকে ওকে। আকরিক উৎপন্ন হওয়া মানে হচ্ছে এদেরকে আমরা আকরিকের মধ্যে পাই, এদের থেকে আকরিক উৎপন্ন হয়। ঠিক আছে, এটি হচ্ছে আকরিক উৎপন্নকারী। ওকে, এইবার আমাদের এই যে যৌগমূলক যেটা আছে, যৌগমূলক, এই যে সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে একটি পরমাণু গুচ্ছ আচরণ করে, বিক্রিয়া শেষে কি থাকে? অপরিবর্তিত থাকে। আচ্ছা, এইখানে খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ধরো আমি কয়েকটা লিখি। ধরো এইখানে লিখলাম NH4+, তারপর লিখলাম PO4 3-, তারপর এইখানে লিখলাম CO3 2-, তারপর ধরো এইখানে লিখলাম HCO3-। এখন মনে রাখবা এরা সবাই কিন্তু যৌগমূলক। এদের যে চার্জটা আছে না সেটাই তার যোজনী, এদের যে চার্জটা আছে না সেটাই তার যোজনী, এদের যে চার্জটা আছে না সেটাই কি তার যোজনী, এটার যে চার্জটা আছে সেটাই কি তার যোজনী। এখন তোমরা কিন্তু জানো যোজনী কি করতে হয়? এক্সচেঞ্জ করতে হয়। যেরকম ধরো আমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইড চিন্তা করি, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, কেমনে জানি করব? এক্সচেঞ্জ করে দিব, Al2O3 এভাবে করব। এখন ধরো আমি অ্যামোনিয়াম ফসফেট এটা লিখবো, তাহলে কেমনে লিখবো? এইখানে অ্যামোনিয়াম, এইখানে PO4, আমরা যেহেতু যৌগমূলক তাই এদেরকে ব্র্যাকেট দিয়ে দেই বোঝার সুবিধার্থে। তাহলে এটার যোজনী 3 চলে আসবে অ্যামোনিয়ামের নিচে, এটার যোজনী 1 লিখতে হয় না, তাও আমি তোমাকে বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। তারপর ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়াম কার্বনেট লিখবা, অ্যামোনিয়াম কার্বনেট, যৌগমূলককে ব্র্যাকেট দিলাম আগে, তারপর এখানে লিখলাম কার্বনেট। ঠিক আছে, অ্যামোনিয়ামের যোজনী 1 লিখতে হয় না, এক্সচেঞ্জ হয়ে যায়, বাট তাও দেখাইলাম। এটার যোজনী 2। এই যে এইভাবেই কিন্তু যৌগ লিখতে হয়, যোজনী এক্সচেঞ্জ করে করে কি করতে হয়? যৌগ লিখতে হয়। আচ্ছা, ওকে ওকে, সো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখো খুব সুন্দর একটা চার্টের মাধ্যমে এই জিনিসগুলো কি দেওয়া আছে এখানে। সো এটা আমরা একটু দেখে নিই, খেয়াল করে দেখো। ওই যে আমি যেটা বললাম, চার্জটাই তার যোজনী, চার্জটাই তার যোজনী, চার্জটাই তার যোজনী। খেয়াল করে দেখো কিভাবে এই যে আধান যেটা হইতেছে সেটাই তার যোজনী হবে। এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 1 এন্ড সো অন। তোমরা আশা করি বুঝছো এগুলা। তার মানে যৌগমূলকের ক্ষেত্রে আধান সংখ্যাটাই কি হবে? তার যোজনী হবে। ঠিক আছে, আচ্ছা, চমৎকার। ওকে, এইবার তোমাদের একটু বলে ফেলি এই জিনিসগুলা। আমি এইখান থেকে শুরু করি। পরিবর্তনশীল যোজনী, খেয়াল করে দেখো আয়রনের 2টা যোজনী থাকে, একটা থাকে হচ্ছে 2, একটা থাকে কি 3। এটাকে আমরা বলি হচ্ছে আস, আর এটাকে কি বলি ভাইয়া? এটাকে বলি হচ্ছে ইক। ঠিক আছে, একটাকে বলি আস, যেটা কম সেটা হচ্ছে আস। যেরকম ধরো আমি তোমাকে যদি বলি এই যে দেখো ফেরাস ক্লোরাইড, এটার নাম কি? ফেরাস ক্লোরাইড। এটার নাম কি? ফেরিক ক্লোরাইড। খেয়াল করে দেখো এটার নাম আস, কারণ এখানে আয়রনের যোজনী কত? 2। আর এখানে কি বলবো? ইক। ইক কেন বলবেন? কারণ এখানে আয়রনের যোজনী কত? 3। এই দেখো এরা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে, এরপরে আসো সক্রিয় যোজনী। সক্রিয় মানে আমি খুব সহজ ভাষায় যদি বলতে চাই, কি পরিমাণ উপস্থিত আছে, অর্থাৎ প্রেজেন্ট। যেরকম ধরো আমি তোমাকে এটা বললাম Al2, কথার কথা বোঝানোর জন্য বলতেছি O3, বুঝো। এইখানে তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? তুমি বলবা অ্যালুমিনিয়ামের যোজনী তো এক্সচেঞ্জ করে আপনি লিখছেন, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3। প্রেজেন্ট যেটা, উপস্থিত আছে যেটা। যেরকম ধরো আমি তোমাকে যদি এরকম বলি FeCl3, এখানে আয়রনের যোজনী কত? 3, কারণ তুমি 3 লিখছো। এইখানে ধরো FeCl2, এইখানে আয়রনের যোজনী কত লিখছো? 2 লিখছো। তারপর এইখানে খুব সাবধান, সালফার ট্রাইঅক্সাইড, এইখানে সালফারের যোজনী কত লিখছো? এটা লিখছো কিন্তু 6। কেমনে? খেয়াল করো ভাইয়া, সালফারের 6, অক্সিজেনের হচ্ছে 2, তখন ভাগ যায়। যদি এরকম সংখ্যা হয় তখন ভাগ যায়, তাহলে এইখানে কত লিখতে হয়? 3, এখানে লিখতে হয় 1। এই 1 চলে আসবে সালফারের কাছে, যেটা লিখতে হয় না, আপাতত তোমাকে বোঝার সুবিধার্থে লিখতেছি। আর অক্সিজেনের পাশে কি লিখতে হয়? 3। এই যে দেখো সালফার ট্রাইঅক্সাইড, এটাই কিন্তু হচ্ছে আমি এখানে লিখছি। সো সক্রিয় যোজনী হচ্ছে যেটা উপস্থিত আছে, আর সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ মাইনাস সক্রিয়, সর্বোচ্চ মাইনাস সক্রিয়। আশা করি সবাই বুঝতেছো।
খেয়াল করো, ধরো আমি বললাম সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ, এইটার সুপ্ত যোজনী কত, তাহলে কত হবে এই জায়গাটায়? সালফারের সর্বোচ্চ কত আমরা জানি 2, 4 আর কত হয় 6, সর্বোচ্চ 6, সক্রিয় কত 6, তাহলে সুপ্ত কত 0। বুঝছি বুঝছি। দেখো ভাইয়া আমি যদি এটা দেই ফেরিক না ফেরাস ক্লোরাইড দিব, এখানে আয়রনের সর্বোচ্চ 3, এইখানে আছে 2, তাহলে সুপ্ত কত 1। ঠিক আছে, এই যে দেখো হয়ে গেছে। ওকে, সো এই যে দেখো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইবার এইখানে বাকি ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা পারো। যেরকম ম্যাগনেসিয়ামের যোজনী 2 কেন, ইলেকট্রন বিন্যাস করো 2, 8, 2। এই যে দেখো ভাইয়া এই যে 2, কারণ যোজ্যতা ইলেকট্রন গ্রুপ 2 এর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন সংখ্যাই যোজনী। সোডিয়ামের ক্ষেত্রে যোজনী একই কেন, খেয়াল করো, সোডিয়াম এটা 11, ইলেকট্রন বিন্যাস করো 2, 8, 1। ঠিক আছে, এই যে দেখো 1। ক্লোরিনের ক্ষেত্রে করো দেখো 17, এখানে কত হবে ভাইয়া 2, 8, 7। এই যে 7 হইলে জানি কি করতে হয়, কত থেকে জানি বাদ দিতে হয়, 7 হইলে জানি কি করতে হয়, 7 হইলে জানি কি করতে হয়, 8 থেকে বাদ দিতে হয়, মনে আছে? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে 1। ফ্লোরিনের যোজ্যতা এবং যোজনী ইলেকট্রন, এই যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন, এই যে খেয়াল করো 9, তো তুমি যদি চিন্তা করো এটা হচ্ছে 2, এদিকে 7, সো এটা হচ্ছে তোমার যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী কত হবে, 4 এর বেশি হয়ে গেলে 8 থেকে বাদ দিতে হয়, তাহলে যোজনী কত 1। এই যে ভাইয়া, সো অবভিয়াসলি দুটো জিনিস ভিন্ন হবে, অবভিয়াসলি এই দুটো জিনিস কি হবে, ভিন্ন হবে। ওকে, সো মোটামুটি এটা হচ্ছে কথাবার্তা। এইখানে দেখো এটা আমি অলরেডি করে ফেলছি, এটাও করে ফেলছি, এই দুটো করে ফেলছি। শুধু এটা একটু বলে দেই, আয়রনের সর্বোচ্চ মাইনাস সক্রিয়, সর্বোচ্চ মাইনাস সক্রিয়। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কত আছে 3, সক্রিয় কত 3, তাহলে কত হবে 3। এই যে দেখো 3 বিয়োগ 3 কত আসবে, 0 হবে। ওকে, সো আমরা মোটামুটি যাই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এক্স্যাক্টলি, বাদ দিতে হয়, বাদ দিতে হয়। ওকে, সো এই হচ্ছে কথাবার্তা। সো আমরা মোটামুটি এখানে যা যা ছিল সব দেখে ফেললাম। এখন আমরা হচ্ছে তোমাদেরকে, আমাদের হাতে এখনো কিন্তু টাইম আছে, আমরা হচ্ছে 9:10 থেকে আমাদের পরীক্ষার টাইম শুরু। সো তোমাদেরকে একটু ওইখানে নিয়ে যাই, চলো একটু কষ্ট করে। অনেকে রেজিস্ট্রেশন করে নাই বা রেজিস্ট্রেশন করছে, যারা রেজিস্ট্রেশন করো নাই তোমাদের জন্য একটু বলি, তোমরা udbhas.com-এ যাবা, এই যে এরকম udbhas.com-এ আসবা, তারপর একটা স্টুডেন্ট লগ ইন এরকম একটা পোর্টাল পাবা, udbhas.com, উদ্ভাস লিখলেই হবে, চলে আসবে। হ্যাঁ, তারপর তুমি এইখানে স্টুডেন্ট লগ ইন পোর্টালে আসবা। আমাদের পরীক্ষা কিন্তু 9:10 থেকে 9:25-এর ভিতরে দিতে হবে, যে কোনো 6 মিনিট টাইম পাবা ওইটার জন্য, 10টা এমসিকিউ। ঠিক আছে, সো ওই 10 থেকে 25-এর মধ্যেই যাও, হাতে 6 মিনিট টাইম নিয়ে যাও কিন্তু, নাহলে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমরা এখানে একটা স্টুডেন্ট লগ ইন করবো, তোমাদের যদি লগ ইন যে নাম্বারটা থাকে সেটা, অথবা তুমি যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ওই যে এখানে রেজিস্টার নাও বাটনে চাপ দিবা, তাইলেই হয়ে যাবে। সো আপাতত আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, আমি আমারটা দিচ্ছি, আমারটা দেখো না। আচ্ছা, এরপরে কি দিব ভাইয়া, একটা পাসওয়ার্ড দিতে হবে। সো চলো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। একটা মিনিট ভাইয়া, পাসওয়ার্ড তো তোমাদের দেখানো যাবে না। সরি, একটু দাঁড়াও ভাইয়া, আমি এটা দিতে পারতেছি না, আই ডোন্ট নো। আচ্ছা আসছে, ওকে, আশা করি হয়েছে। তো পাসওয়ার্ড ইনভ্যালিড পাসওয়ার্ড, শিট শিট। আচ্ছা আরেকবার একটু ট্রাই করি। ভাই কি পাসওয়ার্ড ভুলে গেছেন? আমি আসলে অনেকদিন ধরে লগ ইন করি না। হ্যাঁ এই যে আসছে আলহামদুলিল্লাহ, এই যে চলে আসছে, দেখো আসছে।
আচ্ছা আচ্ছা ওকে, এখন আমরা হচ্ছে যেটা যাব এই যে অ্যাড কোর্সে যাব লগ ইন করার পরে। হ্যাঁ, আমরা কোন ক্লাসে আছি? আমরা হচ্ছে কত, ক্লাস 10 না? আচ্ছা 10-এ আসলাম। এইখানে এইখানে এই যে এসএসসি কেমিস্টার এই যে পাওয়া যাব। তারপর আমি এখানে এনরোল নাওয়ে দিব। তারপর এইখানে পাবো কি এসএসসি কেমিস্টার এমসিকিউ কম্পিটিশন, এটার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর নেক্সটে যাব। এখন আমাদের নাম দিতে হবে, এখানে তুমি তোমার ইনস্টিটিউট নেম দিবা। আমি ধরো হচ্ছে দিলাম একটা ইনস্টিটিউট, আমার যে স্কুল সেটাই দিলাম। আচ্ছা আসছে, ভার্সন হচ্ছে বাংলা দিব। ব্রাঞ্চ তুমি যে ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও, আমি ধরো আপাতত একটা দিলাম, ধরো না মাইমেসিং ব্রাঞ্চে দিই ধরো, বা যে কোনো ব্রাঞ্চে যে যে এখান থেকে একটা দিলাম আর কি, সমস্যা নাই। তারপর এইখানে তোমার ব্যাচ টাইপ, আচ্ছা এটা দিলাম, ব্যাচ টাইম দিলাম একটা, তারপর ব্যাচ নেম একটা দিলাম। তারপর হচ্ছে আমি এখানে নেক্সটে চাপ দিব, ঠিক আছে? সো এইখানে তোমার ফুল নেমটা দিবা। সো আমি ফুল নেমটা দিয়ে দিই, আরাফাত। তোমার একটা বার্থডে ডেট দিবা, ইচ্ছা মতো র্যান্ডম দেই, আপাতত একটা ব্লাড গ্রুপ একটা দিলাম। আচ্ছা এগুলা ছাড়া কি হবে? আচ্ছা এগুলা না দিয়ে আমি এই যে দেখো হয়ে গেছে। সো আমার কিন্তু 9:10-এ একটা পরীক্ষা আসবে, এইখানে আই গেস আমাদের পরীক্ষা আসবে 9:10-এ। আমি যদি একটু এক্সামে যাই, আমার একটু পরেই এক্সামে আসবে এটা, ঠিক আছে? সো যারা যারা এইভাবে রেজিস্ট্রেশন করে ফেলছো, না এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, সো আমরা হচ্ছে এইখানে আসি। আচ্ছা সো এইখানে এই যে দেখো আমাদের অলরেডি টাইম হয়ে গেছে, আমরা একটা এক্সাম দিয়ে ফেলি চলো। ফাইন, না এটা না, এই যে এইখানে এখনো টাইম হয় নাই নাকি? এখনো টাইম হয় নাই, একটু পরে এটা এক্সাম নট স্টার্টেড ইয়েট দেখো লেখা আছে। সো তুমি একটু পরেই দেখবে তোমার এখানে একটা ব্লিঙ্ক করতে থাকবে, সো তুমি এখানে এক্সামটা দিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? 9:10 থেকে 25 এর ভিতরে 6 মিনিট টাইম, 6 মিনিট টাইমে যে কোনো একটা টাইম নিয়ে ভাইয়া তাহলে তোমরা হচ্ছে ইয়ে শুরু করে দিবা। আচ্ছা এই যে দেখো অলরেডি চলে এসে, চলো একটু দেখি পারি কিনা, আমরা যা পড়লাম দেখি কি অবস্থা, আল্লাহ বাঁচায়ও। চলো ঢুকি। আচ্ছা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে দেখো একবার সিলেক্ট করে ফেললে আর তুমি ডিসিলেক্ট করতে পারবে না, একই প্রশ্নের একাধিক উত্তর গ্রহণযোগ্য হবে না, উত্তর না থাকলে সবচেয়ে কাছাকাছি উত্তরটা বাছাই করতে হবে, 1 নাম্বার পাওয়া যাবে। সো তুমি এখানে ভার্সন যেটা আছে, তুমি ধরো বাংলা ভার্সনটা চুজ করলা, শুরু করো বিসমিল্লাহ বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আমার জন্য কিন্তু টাইম কতক্ষণ থাকবে, এই দেখো 6 মিনিট টাইম বলে দিছি, ওই দেখো টাইম বাঁচতেছে। আচ্ছা আমি এখানে একটা র্যান্ডম দাগাচ্ছি, হ্যাঁ র্যান্ডম দাগাচ্ছি, আমি কিন্তু র্যান্ডম দাগাচ্ছি, মানে কোনো ইয়া করতেছি না আর কি, হ্যাঁ র্যান্ডম দাগাচ্ছি, দেখা যাক কয়টা হয় আর কি। তোমরা পরীক্ষাটা দিতে থাকো, আমি একটা দাগাইলাম, হ্যাঁ এরকমটা দাগাই, আমি জানি না কি হচ্ছে একটা দাগাই, তোমরা পরীক্ষাটা দিতে থাকো, যে কোনো 6 মিনিট নিয়ে দিবা কিন্তু ক্লাস পরীক্ষাটা, হ্যাঁ 6 মিনিট, ওইটা দাগাই নেই। আচ্ছা এটা দিলাম, এটা দিলাম, আচ্ছা এটা দিলাম, আচ্ছা হয়ে গেছে। এরপর আমি কি করব, এটা সাবমিট করে দিব। ওকে, এটা তোমাকে আবার শিওর হচ্ছে, আচ্ছা দেখা যাক কি অবস্থা। আচ্ছা যাই হোক, সো তোমরা পরীক্ষাটা দিতে থাকো, ইন দ্য মিন টাইম আমরা কয়েকটা ছোট ছোট কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এফআরসি নিয়ে অনেকের অনেক কোয়েরিজ আছে, সো এই কোয়েরিজগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখি। আমাদের এফআরসি যে কোর্সটা আছে, এটা হচ্ছে কি, এইখানে আমরা তোমাকে এ টু জেড তোমার যা যা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত, সো তোমাকে এখানে ফাইনাল রিভিশন কোর্স থাকতেছে, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের অনলাইনে থাকবে। আমাদের এই ক্লাসটা শুরু হবে 26 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? আচ্ছা সো এখানে কিন্তু আমরা এ টু জেড সব পড়াবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমার কোনো কিছু বাদ থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা তো এখানে যদি আমরা একটু দেখি, আমাদের ক্লাস শুরু হচ্ছে আবারও 26 সেপ্টেম্বর থেকে। বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের কিন্তু এই জায়গাটায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, মানে টোটাল তুমি 12টা বিষয়ের উপর 86টা স্মার্ট বোর্ড লাইভ ক্লাস পাবা। এই লাইভ ক্লাসগুলো কিন্তু তোমাকে বেশ ইন্টারেক্টিভ ওয়েতে করানো হবে। এই যে যেরকম তোমরা এখন আমাদের সাথে ক্লাস দেখতেছো, কমেন্ট করতে পারতেছো, তোমাদের কমেন্ট আমরা পড়তেছি, এইভাবেই তোমার কোনো একটা কোয়েরিজ আসবে, তুমি আমাকে জিজ্ঞেস করবা, দেখবে আমি তোমার সেই কোয়েরিজটা কি করে দিব, ইনশাল্লাহ সলভ করে দিব। আচ্ছা ওকে,
এইখানে আমরা হচ্ছে স্মার্ট বোর্ড লাইভ ক্লাসগুলো নিব। এখানে আমরা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের উপর 10টা ক্লাস নিব, পদার্থবিজ্ঞানের উপর এখানে এরকম 9টা ক্লাস নিব, উচ্চতর গণিতের উপর 11টা, এই জীববিজ্ঞানের উপর 7টা, তারপরে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর উপর 6টা, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, তারপর রসায়ন, গণিত, তারপর হচ্ছে আইসিটি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা। দ্যাট মিনস এখানে দেখো একটা পারফেক্ট মানে মানে তোমার আমি কি বলবো যে তোমার যা যা দরকার, যতটুকু দরকার একদম পুরোটাই এখানে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এইখানে তুমি একটু খেয়াল রাখো কিন্তু ভাইয়া, এইখানে রিভিশনের মধ্যে তোমাকে কনসেপ্টও দেখা হবে, তুমি এখানে সিকিউ দেখানো হবে এবং এমসিকিউ দেখানো হবে। এবং তুমি যখন ক্লাসগুলো করবা, ক্লাসগুলোর সাথে সাথে কিন্তু তোমরা যারা আমাদের সাথে উদ্ভাসে ছিলা, তোমরা কিন্তু জানো আমরা যখনই ক্লাস নেই, ক্লাস নেওয়ার পরে শুধু খালি ক্লাস নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখি না। তোমার যা যা প্রবলেম আছে, তোমার যা যা কোয়েরিজ আছে, সেই কোয়েরিজগুলো কিন্তু তুমি এই যে এক্সাম যখন দিবা তখন তোমার ওই লিমিটেশনসগুলো তুমি বুঝতে পারবা যে আমি এখানে ভুল করছি, আমার এখানে সমস্যা হয়েছে, এই জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা, সো এইখানে হচ্ছে 76টা লাইভ এমসিকিউ এক্সাম নেওয়া হবে, সাজেশন ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ পিডিএফ প্র্যাকটিস শিট দেওয়া হবে, সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস থাকবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের ব্লেসিংস হিসেবে কাজ করবে যে কোনো সময় 24/7। আমি একটু তোমাদেরকে বলে রাখি, তোমরা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমরা মোটামুটি আমাদেরকে প্রশ্ন করতে পারবা। প্রশ্ন করার অনেকগুলো মাধ্যম আছে, তুমি আমাদেরকে ছবি তুলে পাঠাইতে পারো, ভয়েস মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারবা, কিংবা ধরো তোমার পিডিএফ দিতে পারবা, তোমার যেইভাবে ইচ্ছা তুমি আমাদেরকে প্রশ্ন করতে পারবা। এবং তোমরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সার্বক্ষণিক এই সুবিধাটা পাবা। এবং এটা কিন্তু তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের এই সার্ভিসটা দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে এইখানে কিন্তু এটা ডিসকাউন্ট চলতেছে তোমাদের জন্য সীমিত সময়ের জন্য। এই 26 সেপ্টেম্বর যে কোর্সটা শুরু হচ্ছে, এসএসসি বা দাখিল 2026 ফাইনাল রিভিশন কোর্সে এফআরসি যেটাকে বলতেছি, এটা হচ্ছে 2000 টাকা ছাড় চলতেছে। এটা কিন্তু ভাইয়া বিজ্ঞান বিভাগের জন্য চলতেছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে ভাইয়া আমাদের বাকি যে আরো বিভাগ আছে, মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও সাধারণ বিজ্ঞান যে বিভাগটা আছে, তারাও কিন্তু এইখানে আছে। এইখানের মধ্যে তাদের জন্য আমরা কি রাখতেছি, প্রায় 8টা বিষয়ের উপর 51টা স্মার্ট বোর্ড লাইভ ক্লাস থাকতেছে। তোমার যা যা দরকার, ওই যে বারবার বলতেছি, তোমার এখানে A to Z প্রিপারেশন, মানে A to Z সব কিছু দেখানো হবে ইনশাল্লাহ। দেখো, রিভিশন করানো হবে, সেটার মধ্যে তোমার কনসেপ্ট থাকবে, সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। দ্যাট মিনস তুমি বোর্ডের মধ্যে যেই প্রবলেম বা লিমিটেশনসগুলো তোমার আছে, যেই প্রবলেমগুলো তুমি ফেস করতে পারো, সব কিছুই এখানে দেখায় দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এইখানে দেখো, ওই যে আগের মতোই তুমি ক্লাস করবা, পরীক্ষা দিবা, তোমার ভুল বের হবে, ভুলটা তুমি সলভ করবা। সলভটা কিভাবে করবা, এই দেখো পিডিএফ প্র্যাকটিস শিট দেওয়া হবে, সাথে সাথে ওইগুলোর সলভও কিন্তু তুমি পাওয়া যাবা। যদি তারপরেও তোমার কোনো সমস্যা থাকে, থিওরি বেসড তুমি বুঝতেছো না, তখন তুমি আমাদের কিউএনএ সার্ভিসটা অ্যাভেল করতে পারবা। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমাদের কোর্স ফি মাত্র 1300 টাকা থাকতেছে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও সাধারণ বিজ্ঞান বিভাগের যারা যারা আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো তারপর আমি যদি এখানে দেখি, আমাদের এই যে যারা বলতেছিল না যে ফাইনাল রিভিশন কোর্স ক্লাস শুরু হবে, কিভাবে ক্লাস শুরু হবে, কিভাবে করব, সো এইখানে যারা যারা আছে, প্রতিদিন তোমাদের ডাবল ক্লাস থাকবে। বাংলা ভার্সনে ক্লাস থাকবে এটা নির্দিষ্ট টাইমে 5টা, আর দ্বিতীয় ক্লাস হবে হচ্ছে 9টা থেকে। আর ইংলিশ ভার্সনে যারা আছে, প্রথম ক্লাস থাকবে হচ্ছে 3টা, পরের ক্লাস থাকবে কয়টা থেকে, 7টা থেকে। তোমাদেরকে কিন্তু মানে এমনভাবে এই জিনিসগুলো রুটিন অনুযায়ী যাওয়া হবে যে তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন কি হয়, নিশ্চিত হয়। ঠিক আছে, 7টা হয়েছে, আমি এক্সামে 8 পাইছি, এক্সাম ডান, কংগ্রেচুলেশন। আচ্ছা, ওকে ওকে, কত পাইছো ব্রো? আমি আসলে কত পাইছি, আমারটা আমি তো র্যান্ডম দাগাইছি, হ্যাঁ র্যান্ডম দাগাইছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা কমপ্লিটেড। আচ্ছা, আমরা দেখবো একটু পরে আমাদের কে উইনার, তাদেরকে দেখবো এবং তাদেরকে আমরা ইনশাল্লাহ পুরস্কার পাবা, তোমরা কিন্তু পুরস্কার পাবা আর কি। ঠিক আছে, আচ্ছা, এইখানে সেই বিখ্যাত সেই অ্যানাউন্সমেন্টটা, হ্যাঁ, আমাদের পরীক্ষা কবে হবে? রসায়ন অধ্যায় 4, 5, 6 অলরেডি কিন্তু তোমরা 6 এবং 4-এর উপর ক্লাস করে ফেলছিলা। আজকে 5 নাম্বার লেকচারটা, মানে 5 নাম্বার অধ্যায়টা করলা। এখানে কিন্তু এমসিকিউ কম্পিটিশন হবে দেশব্যাপী, আমাদের 64টা জেলায় পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, সো তোমরা তোমাদের নিকটস্থ ব্রাঞ্চ বা সেন্টারগুলোতে যায় পরীক্ষা দিতে পারবা। ব্রাঞ্চে যোগাযোগ করলেই তোমাদের সবকিছু ডিটেলস বলে দিবে। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা হয়, সবকিছু তুমি ওইখানে যোগাযোগ করলেই জানতে পারবা, অথবা আমাদের হটলাইনে কল দিলেও তুমি তোমাদের আইডিয়া বা তোমাদের প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, সবার 10টা হয়েছে। আচ্ছা, সো তারপর যেটা বলতেছিলাম, আমরা ওই যে যেটা বলতেছিলাম 26 মানে যে পরীক্ষাটা নিব, ওইটার মধ্যে কিন্তু আমরা 5 লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার রাখবো। এখন একটু খেয়াল করে দেখো, প্রথম থেকে পঞ্চম পর্যন্ত একটা অ্যামাউন্ট অফ টাকা পাবে প্রায় 10,000, ষষ্ঠ থেকে দশম, তারপর 11 থেকে এরকম। আর লাস্টে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট,
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকে কিন্তু একটা জিনিস পাবা, যেটা ভাইয়া তোমাদের মনে হয় দেখাইছে, আমি একটু আবার তোমাদের দেখাই দিই। এই জিনিসটা আমরা যখন করছিলাম, আমরা অনেক কষ্ট করে করছিলাম যাতে তোমাদের জীবনটা অনেক সুন্দর হয়। ইন্টারমিডিয়েট লাইফে তুমি কেমিস্ট্রি পড়বা আর পর্যায় সারণী জানবা না, এটা আসলে হইতেই পারে না। এই জিনিসটা তুমি পাবা। এবং ফর্চুনেটলি হোক আমি আমি যখনই কারো বাসায় যাই বা কোনো একটা স্টুডেন্টকে দেখি, আমার বেশ কাছের কিছু মানুষজন আছে উদ্ভাসে ক্লাস টাস করে, উদ্ভাস থেকে এই যে কেমিস্ট্রি পরীক্ষা টরীক্ষা দেয়, তাদের বাসায় আমি যখনই যাই দেখি দরজার মাঝে বা বিভিন্ন দেয়ালের মাঝে এটা টানানো আছে। এটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে, যে এক নজর দাঁড়ায় থাকলে পুরো কেমিস্ট্রিটা তো এইটার উপর বেস করে দাঁড়ানো না। সো এই জিনিসটা তুমি পাবা এবং এটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে, কারণ এই জিনিসটা এত সুন্দর করে কালারফুল ওয়েতে বিভিন্ন যে ছন্দ বলতেছিলাম না, মনে করে দেখো ওই যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো, এই যে ছন্দগুলা, এগুলো তোমাকে প্রতি পদে পদে হেল্প করবে। সো কেমিস্ট্রির যে একদম ফান্ডামেন্টাল জিনিস এটা তুমি পাওয়া যাবা। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা তোমাকে অনেক হেল্প করবে। ইন্টারমিডিয়েট উঠলে গেলে বুঝতে পারবা, চ্যাপ্টার 3 একটা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারের, ওটা কিন্তু ছেলেপেলার অনেক ভয় পায়। পুরা চ্যাপ্টারটাই হচ্ছে এটার উপর, ঠিক আছে, পুরা চ্যাপ্টারটাই। এবং পুরা পিরিয়ডিক টেবিল সম্পর্কে তুমি যদি আইডিয়া না রাখো, তখন তুমি বেশ ভালো একটা কনসেপচুয়াল গ্যাপে পড়ে যাবা। সো এটা একটু ভালোভাবে যদি তুমি দেয়ালে টানায় রাখো, তুমি যদি রেগুলার দেখো, তখন একবার তোমার মাথায় এটা সেট হয়ে যাবে। তখন তোমাকে সামনে আমি যখন বলতে থাকবো যে ড্রামস্টাস্টিয়াম, তারপর ধরো হ্যাফনিয়াম, টেন্টালাম, তারপর ধরো গ্যাডোলিনিয়াম, মানে মৌলগুলো যখন বলতে থাকবো, তুমি দেখবা না ঠিক আছে, ওকে ফাইন ভাই, আমি এগুলো জানি, এগুলো জানতে হবে, ঠিক আছে, দেখবে তোমার বেশ ভালো হেল্প করবে। আচ্ছা, ওকে, সো এটা পাবা। তারপর আরো কি কি পাবা? পদার্থবিজ্ঞান আংশিক নমুনা প্রশ্ন ব্যাংক পাবা, যেটা হচ্ছে এসএসসি 26 মডেল টেস্টের জন্য। আর প্রত্যেকে কিন্তু হচ্ছে ক্রেজ থাকতেছে প্রথম 500 জনের জন্য, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, সো আমরা মোটামুটি কি পাবো কি পাবো না সেটা বুঝলাম। টাকা পয়সার হিসাবটা এখানে দেখলাম, আমরা কিন্তু মোটামুটি 5 লক্ষ টাকার মানে নগদ মেধাবৃত্তি ও পুরস্কার পাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের সিলেবাস আমরা জানি, রসায়ন চতুর্থ পঞ্চম ষষ্ঠ, 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর থাকবে, 1 ঘন্টা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। রিমেম্বার দিস থিং, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। এসএসসি 2026 বিজ্ঞান বিভাগের যে কোনো শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবা। তোমাদের সময়সূচি অনেকের ক্ষেত্রে যেটা হয়, আমি বলতেছিলাম না যে ব্রাঞ্চ থেকে জানতে পারবা, ধরো এটা কখন তোমাদের নর্মালি তুমি যে রেজিস্ট্রেশন করতেছো ওইখানেই তুমি নাম্বার তোমার মেসেজের মাধ্যমে SMS এর মাধ্যমে জেনে যাবা। তাও যদি তোমার কাছে মেসেজ না যায়, SMS না যায়, তুমি আমাদের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের হটলাইনে কল দিলেও ইনশাল্লাহ তুমি একটা সলিউশন পাওয়া যাবা। বুঝছো আশা করি, সবাই বুঝছো আশা করি। আচ্ছা আচ্ছা, আয়েশা বলতেছে ভাই আগের ক্লাসে 9টা হয়েছিল, ছিলাম, আজকে 10টা পারছি, এটাতেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, সো তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র হচ্ছে দেশব্যাপী উদ্ভাসের উন্মেষের সকল শাখা এবং উপজেলা ভিত্তিক কিছু এক্সাম সেন্টার থাকবে। এটাও তোমাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে। যে কোনো কোয়েরিজ হলে তুমি কল দিবা বা ব্রাঞ্চে যা যোগাযোগ করবা তোমার নিকটস্থ। আমাদের মোটামুটি আল্লাহর রহমতে 64টা জেলায় মোটামুটি ব্রাঞ্চ আছে। সো তুমি যোগাযোগ করলে একটা আপডেট পাওয়া যাবা। তোমাদের সবকিছু মেসেজের মাধ্যমে জানানো হবে, টেনশনের কিছু নাই। আমি যে কথাগুলো বলতেছি যে ব্রাঞ্চে যাবা, ফোন দিবা, এগুলো ইনশাল্লাহ করা লাগবে না। আগেই তুমি সবকিছু জানা যাবা, SMS এর মাধ্যমে তোমাদের সব দিয়ে দেবে। তাও যদি তোমার কোনো কনফিউশন থাকে তখন সেই ক্ষেত্রে তুমি যাইতে পারো, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, সো এইখানে আমরা একটু ওয়েট করি। আর আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি, এই যখন পরীক্ষাগুলো দিবা একটু ঠান্ডা মাথায়, আমাদের কিন্তু সময় কম থাকবে, হ্যাঁ, সো বুঝতে আসো, একটু স্মার্টলি দেখাইতে হবে, একুরেসি ভালো হইতে হবে কিন্তু, ঠিক আছে। একুরেসি যদি ভালো না হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। সো একুরেসিটা কি হইতে হবে? আমাদের ভালো হইতে হবে। আচ্ছা, তারপর এই তো মোটামুটি কথাবার্তা। আমার মনে হয় তোমরা সব আমার কথাবার্তা বুঝতে পারছো। পরীক্ষা হচ্ছে, আমি একটু আবার রিভিউ করি, পরীক্ষা হচ্ছে 20 তারিখ, ঠিক আছে। পরীক্ষা হচ্ছে 20 তারিখ, 3টা চ্যাপ্টারের উপর, 4, 5, 6, 100 নম্বরের পরীক্ষা হবে। তোমার 1 ঘন্টা সময় থাকবে, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। আর আমাদের যে ফাইনাল রিভিশন কোর্সটা শুরু হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, এটা একটু খেয়াল রাখো ভাইয়া। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে 26 সেপ্টেম্বর। অলরেডি কিন্তু অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং উদ্ভাসের যে অনন্য সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু সে অলরেডি অ্যাভেল করা শুরু করে দিছে। সো তোমরা যারা এখনো ভাবতেছো যে না আমি শুরু করব, কিভাবে কি করব, বা চিন্তা ভাবনায় আসো, তোমাদের প্রতি রিকোয়েস্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ভাইয়া, তোমরা আমাদের সাথে আসো। প্রস্তুতি, তোমরা এখানে যারা ক্লাস নিবে, বিলিভ করো এখানে সেরাদের সেরা মানুষজন তোমাদের ক্লাস নিবে, সেরাদের সেরা সার্ভিসটা তুমি পাবা, ঠিক আছে। সো তুমি যদি আমাদের সাথে থাকো, দেখবা ইনশাল্লাহ একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে তুমি প্রিপারেশনটা নিতে পারবা। তোমার শুরু থেকে A to Z পুরো একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই তো পরীক্ষার সময়সূচি SMS এর মাধ্যমে তোমরা 19 তারিখের মধ্যে জানা যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখনই সলভটা দেখবো, আর 3 মিনিট পরে ইনশাল্লাহ আমরা সলভটা দেখবো।
আহ, আমরা এখনো তো 1 মিনিট, আমাদের তো 25 পর্যন্ত টাইম না, সবাই পরীক্ষা দেয়া শেষ। অনেকেই বলতেছে ভাই 10-এ 10 পাইছি। আচ্ছা কি হলো, কিছুই হয় নাই ভাইয়া, দেখছো মানে 1 মিনিটের জন্য গেছি তো এটাই তোমাদের হচ্ছে খারাপ লাগতেছে। তো এই ক্লাসগুলো এরকমই হবে, দেখবা যখন ভাইরা ক্লাস নেবে তোমাদের সাথে এত ইন্টারাকশন হবে, মানে তুমি তুমি বুঝতে পারবা যে তোমার সামনে মনে হয় ভাই দাঁড়ায় আছে, ক্লাসগুলো এত ইন্টারেক্টিভ হয় আর কি। যে কোনো কোয়েরি, যে কোনো প্রশ্ন তুমি জিজ্ঞেস করতে পারবা, ভাইরা দেখবা সলভ করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রেকর্ডেড থাকা যাবে। নিপা শর্মা আমাদের জিজ্ঞেস করছে ক্লাসগুলো কি রেকর্ডেড পাওয়া যাবে। হ্যাঁ রেকর্ডেড পাওয়া যাবে, এটা তোমার এসএসসি আগ পর্যন্ত তোমার আইডিতে বা পোর্টালে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা 9 পাইছি। আচ্ছা ওকে আচ্ছা ওকে, সো আমাদের নির্ধারিত সময় যেহেতু শেষ, তো আমরা একটা কাজ করি, এখন আমরা একটু যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো চলো একটু সলভ করে ফেলি। হ্যাঁ কি অবস্থা হয়েছে দেখি আমাদের অবস্থা। ওকে, সো তোমরা আমাদের জানাবা তোমরা বেশ ভালো পারো আল্লাহর রহমতে। হ্যাঁ এটা এখানে হচ্ছে আমরা আগাইতে থাকি। আচ্ছা সো আমরা আগাইতে থাকি, চলো। নিচের কোন মৌলটির যোজনী ইলেকট্রন ও যোজ্যতা একই? যোজনী ইলেকট্রন ও যোজ্যতা, সো তোমরা কিন্তু জানো এটা হচ্ছে তোমাদেরকে দেখাইছিলাম, দেখো তোমাদেরকে বলছিলাম, তোমরা আসলে এটা দেখছিলা কিনা জানি না, এই চার্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল এবং আমি এখানে স্টার মার্কও দিছিলাম, এই যেটা ঠিক আছে, এই যে দেখো। সো 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপে যারা যারা আছে এদের যোজনী আর যোজ্যতা ইলেকট্রনটা কিন্তু কি হয় বলো তো, সেম হয়। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ওই যে বাদ দিয়ে বের করতে হয়। ঠিক আছে, সো এই যে খেয়াল করো, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন একই। এটা কোনটা হবে? এটা যদি আমরা চিন্তা করি তাহলে কোনটা হবে? এই তো চমৎকার, সবাই উত্তর দিচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল সাত্তার 10 পেয়েছে, লিপি উত্তর দিচ্ছে এ। আচ্ছা ওকে, এটা মনে হয় আচ্ছা ঠিক আছে। সো এইখানে কত হবে আমাদের? এ, এটা হচ্ছে অ্যান্সার হবে এ। ওকে, তারপর আসি N2O5 যৌগে নাইট্রোজেনের সুপ্ত যোজনী। হ্যাঁ নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত হবে? N2O5। হ্যাঁ নাইট্রোজেনের এইখানে তুমি যদি চিন্তা করো ম্যাক্সিমাম, মানে আচ্ছা এভাবে লিখি, এইখানে লিখবো হচ্ছে সর্বোচ্চ। সুপ্ত যোজনী কেমনে বের করে? সর্বোচ্চ। আর এইখানে কি দিব? এইখানে দিব হচ্ছে সক্রিয়, তাই না ভাইরা? হ্যাঁ তাহলে সর্বোচ্চ যোজনী কত? 5। সক্রিয় যোজনী কত? 5। হ্যাঁ কত হবে তাহলে? 0। তাহলে সুপ্ত যোজনী 0। কত হবে এটা? 0। ওকে ওকে ওকে, আমি কি ভুল দাগাইছি নাকি? ক্যালসিয়ামে তো দাগাইলাম। হ্যাঁ ক্যালসিয়ামে তো দাগাইছি, হ্যাঁ ক্যালসিয়ামে তো দাগাইছি, ঠিকঠাক দাগাইছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। এখন দেখো পরেরটাতে আসি ভাইয়া, দেখো পরেরটাতে আসি। আচ্ছা এরপরে কি বলছে? ফসফেট যৌগমূলকের আধান কত? PO4, এখানে কত? 3-। তাহলে আধান কোনটা হবে? এটা তো হবে না, এইটা হবে না, এই +3 হবে না, তাহলে কোনটা হবে? -3। ঠিক আছে, ফসফেট যৌগমূলকের আধান কত? -3। ঠিক আছে, আচ্ছা ওকে। এইবার আসো পরের প্রশ্নটা, বেশ ইন্টারেস্টিং। দেখো সালফার প্লাস অক্সিজেন, এটা কি হবে ভাইয়া? এটা হবে তোমার সালফার ডাইঅক্সাইড। ওকে, তাহলে এ যৌগটা আমরা পেয়ে গেছি, সালফারের সুপ্ত যোজনী বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এ যৌগটা হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ তাহলে এখন এই জায়গাটায় এখানে যদি আমরা চিন্তা করি, সালফারের এই জায়গাটায় সর্বোচ্চ জানি কত হয় ভাইয়া? সর্বোচ্চ মাইনাস সক্রিয়। সালফারের সর্বোচ্চ জানি কত হয়? সর্বোচ্চ হয় 6, আর সক্রিয় কত হয়? সক্রিয় হচ্ছে এখানে 4। তাহলে সুপ্ত যোজনী কত? 2। এই যে এই টাইপের ব্যাপারগুলো তুমি যখন আমাদের সাথে এই যে এরকম এফআরসিতে ক্লাস করবে না, দেখবা এত বেশি তোমাকে এক্সাম্পল করানো হবে যে তোমার কোনো ভুল হওয়ার চান্সই থাকবে না। আমি এখানে দেখতেছিলাম, অনেকে দেখতেছিলাম 6 পাইছো, 7 পাইছো, বিলিভ করো প্রশ্নগুলো না আসলে আমি বলবো না যে অনেক কঠিন হয়েছে, বাট ওই যে তোমাকে সময় দিয়ে দিছি তো তাই তুমি তাড়াহুড়া করতে চাই, তুমি কিছু ভুল করে ফেলছো। আবার অনেকের আছে কি কনসেপচুয়াল কিছু উইকনেস আছে, তো তুমি যখন বারবার প্র্যাকটিস করবা তোমার এই ভুলগুলো সলভ হয়ে যাবে।
ঠিক আছে। সো এফআরসিতে দেখবা ভাইয়ারা যখন ক্লাস নিবে সেটা একদম সবগুলা সাবজেক্টের উপরই তো A to Z প্রিপারেশনটা থাকবে তোমাদের। সো ওইখানে দেখবা ভাইয়ারা সব কিছু ধরে ধরে পড়ায় দিবে যাতে তোমার হচ্ছে কোথাও কোনো ভুল না থাকে। কারণ এখন হচ্ছে তুমি তো এত বছর মানে এতদিন ধরে পড়াশোনা করে ফেলছো, এখন রিভিশন দিয়ে দিয়ে তোমার যে উইকনেসগুলো আছে সেটারে শুধু বা ভুল যেগুলো করতে পারো সেই জায়গাগুলো সলভ করা, তাইলে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে। এন্ড এসএসসিতে কিন্তু রেজাল্ট ভালো করাটা খুবই 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 জরুরি, ঠিক আছে। এই জন্য কিন্তু একটা ভালো রিভিশন হওয়া খুবই জরুরি, ঠিক আছে। ওকে, এই জন্য কিন্তু আমরা এফআরসির কথা বলতেছি। দেখো নিচের কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তোমাদেরকে একটা মজার কথা বলে দিই। দেখো এই যে এইখানে এটা আয়রনি হবে, কারণ আমরা আজকে দেখছিলাম 2 হয় আর কত হয় 3 হয়। 2 হলে কি হয় সেটা 2 হলে হচ্ছে আস, ফের আস। 3 হলে জানি কত হয় ইক হয়, ঠিক আছে। এটা তোমাদেরকে মজার কথা বলে রাখি, তোমরা কি জানো কিনা জানি না, যেরকম এই যে ম্যাঙ্গানিজ একটা মৌল আছে, তারপর ধরো কপার একটা মৌল আছে, তারপর এই যে এখানে আয়রন একটা মৌল দেখলা, এই যে এরা না আসলে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তোমরা কি বলতে পারো এরা কোন ধরনের ধাতু? তোমরা মনে হয় নাম শুনছো এদেরকে, এরা কোন ধরনের ধাতু? তো তুমি বলবা ভাইয়া এদেরকে না আমি নাম শুনছি, এরা হচ্ছে অবস্থান্তর ধাতু। কি ধাতু? অবস্থান্তর ধাতু। নাম শুনছো না ভাইরা? হ্যাঁ ভাইয়া, আচ্ছা ওকে। অবস্থান্তর ধাতু এরা কি করে? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজনী কি করে? প্রদর্শন করে, ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাসের পড়ানো থেকে একটা আসছে, খেয়াল করছো? পরীক্ষায় একদম আমি আজকে ক্লাসে যা পড়াইছি তাই আইছে। এবং এটা কিন্তু মানে বোর্ডের পরীক্ষাতেও তুমি দেখবা, যেরকম আমরা উদ্ভাসে যে প্রশ্নগুলো রাখবো বা যে ক্লাসগুলো নিব, দেখবা আমরা যেগুলো পড়াই দিব দেখবা হুবহু জিনিসপত্র তুমি পরীক্ষায় যা পাবা। এফআরসিতে যখন ক্লাসগুলো নেওয়া হবে আমরা কিন্তু হচ্ছে অ্যানালাইসিস করে করে জিনিসগুলো ফিল্টার করে করে আমরা নিয়ে আসি তোমাদের জন্য, ঠিক আছে। যে এই জিনিসটা বেশিবার আসছে, এই জিনিসটা একটু কম আসছে, ওইভাবেই অ্যানালাইসিস সহ তোমাদেরকে জিনিসগুলো দেওয়া হবে। সো এমন তুমি কখনোই ভাবতে যাও না যে তোমাকে হচ্ছে কম পড়ানো হবে, কখনোই না। তোমাকে একদম পারফেক্টলি একটা প্রিপারেশন দেওয়া হবে, যা পড়ে যাবে বিলিভ করো তোমার পরীক্ষায় সেম অ্যাজ ইট ইজ কমন পাবা। এবং তুমি এতবার যখন পরীক্ষা দিবা, এতবার যখন তুমি ক্লাসগুলো করবা, তোমার দেখবা মনে হবে যে না তুমি উদ্ভাসের ক্লাস করতেছো, উদ্ভাসী পরীক্ষা দিচ্ছ, তোমার মধ্যে কোনো নার্ভাসনেসই থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। সো এইখানে এটার কত জানি হবে, এটা কত জানি হবে, কত জানি হবে 0, তাই না? এটা কিন্তু অলরেডি আমরা করছি। সালফার ট্রাইঅক্সাইড এখানে সর্বোচ্চ কত 6, আর সক্রিয় কত? সক্রিয় 6। তাহলে 6 বিয়োগ 6 কত হবে? 0 হবে। কত হবে? 0 হবে। আচ্ছা ওকে, এইবার দেখো কোন যৌগমূলকের যোজনী 1, এটাও আজকে পড়াইছি তোমাদেরকে, মনে করে দেখো। আমি লিখি, দেখো NO3 মাইনাস, তারপর এখানে কি লিখবো CO3 2 মাইনাস, এখানে কি লিখবো SO4 2 মাইনাস, তারপর এখানে কি লিখবো PO4 3 মাইনাস। তো এখানে চার্জ কত? -1, এখানে চার্জ কত? -2, এখানেও -2, এখানে -3। তাহলে যোজনী কত হবে? এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 3। তাহলে কোন যোজনী 1 কতটা? এই যে ভাই এটা নাইট্রেট। কোনটা হবে? নাইট্রেট। আচ্ছা আচ্ছা ওকে। সো এরপরে আসো অ্যালুমিনিয়াম নাইট্রেট। দেখো আমি একটু তোমারে বলি, অ্যালুমিনিয়াম এটার যোজনী কত ভাইয়া? এটার যোজনী হচ্ছে 3, NO3 মাইনাস, এটা তো যৌগমূলক, তাহলে যোজনী কত? 1 হবে। এখন আমরা জানি কি করি? এক্সচেঞ্জ করি, তাই না? তাহলে এইখানে অ্যালুমিনিয়াম আর এইখানে হচ্ছে NO3, তাই না? আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামের এইখানে যোজনী কত? এই যে নাইট্রেটের যোজনী এখানে চলে আসবে। 1 লিখতে হয় না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা লিখছি। তারপর এখানে কি দিব? 3। এখন কি বলছে? কতটা পরমাণু আছে? তাহলে এখানে পরমাণু কয়টা আছে একটু খেয়াল করো তো। আমি একটু ঠান্ডা মাথায় হিসাব করি। এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? একটা, যোগ এটার ব্র্যাকেট দিয়ে দিই কারণ এটা ব্র্যাকেটের ভিতরে আছে। তাহলে এখানে কয়টা আছে? নাইট্রোজেন আছে একটা, খেয়াল করো নাইট্রোজেন আছে একটা, অক্সিজেন আছে কয়টা? 3টা। তাহলে 3 আর 1 এইরকম হয়েছে। তাহলে 3 4 এ 12। এখন এই যে মানে বুঝছো তো 3 আর 1 এ 4, আর এখানে 3 দিয়ে গুণ আকারে আছে, 3 দিয়ে গুণ করতে হবে কারণ এখানে আছে 4টা ভিতরে ব্র্যাকেটের ভিতরে, এরকম 4টা মানুষ তো আছে হচ্ছে 3 করে করে। তাহলে এখানে 3 আর 1 এ 4 গুণ 3, তাহলে কত হবে? এখানে আসবে 3 আর 1 এ 4 গুণ 3 আর যোগ 1, তাহলে 3 4 এ 12 আর 1, তাহলে কত আসবে? অ্যান্সার আসবে 13টা। ঠিক আছে, অ্যান্সার কত আসবে? 13টা। ওকে, তারপর আসি H2SO3 সালফারের সুপ্ত যোজনী। তাহলে একটু খেয়াল করো H2SO3। তোমরা একটা কাজ করো, এইখানে এই যে সালফারের এখানে জারণ মানটা বের করে ফেলো। তাহলে হাইড্রোজেনের কত ধরবা? +1 × 2। খেয়াল করো ভাইরা ভালো করে, তাহলে জারণ মান বের করলে তোমার জন্য সুবিধা হবে। সালফারেরটা বের করবা, তাহলে x, অক্সিজেনের কত?
-2 × 3 ইকুয়ালস টু জানি কত লিখতে হয়, এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে জানি কত লিখতে হয়, 0 লিখতে হয়। তাহলে এখানে কত আসবে, +2 + x -6 ইকুয়াল কত, 0। তাহলে এইখানে x ইকুয়াল কত আসবে, -6 + 2, তাহলে কত আসবে, +4। তাহলে সালফারের এইখানে বোঝাই যাচ্ছে কত হয়ে আছে, 4 হয়ে আছে। ঠিক আছে, কত হয়ে আছে, 4। তাহলে সুপ্ত যোজনী কত হবে, এইখানে কত হবে, তাহলে সর্বোচ্চ 6, সক্রিয় 4, তাহলে এইখানে কত হবে, 2 হবে। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। কত হবে, বি নাম্বারটা। চমৎকার। ওকে, সো ফসফোনিয়াম ফসফেট, এটার সঠিক সংকেত কোনটা? এটা একটা ভাই বেশ ভালো প্রশ্ন। এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদেরকে মনে আছে? আজকে দেখো পড়ানোর ভিতর থেকে কিন্তু অনেকগুলা জিনিসপত্র চলে আসে, তাই না? এটা কিন্তু আমি তোমাদের পড়ানোর ভিতরেই ছিল। আমি মনে করাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে, এই যে এইখানে মনে করাইছিলাম কি না, অ্যামোনিয়াম ফসফেটটা করাইছিলাম, ফসফোনিয়াম ফসফেটটা করাইনি। আচ্ছা চলো, সমস্যা নাই। অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম একই জিনিস, একই গ্রুপেরই। নাইট্রোজেন হচ্ছে, নাইট্রোজেনের পরেরটা যেটা, ওইটা হচ্ছে ফসফোনিয়াম। ঠিক আছে, চলো আমরা এটা করে দেই। অ্যামোনিয়ামটা যেহেতু করাইছিলাম, ফসফোনিয়ামটা তোমরা ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, সো দেখো ফসফোনিয়াম PH4+, তাহলে এটার যোজনী কত হবে, এটার যোজনী হবে 1। আর এটা কি ফসফেট, তাহলে PO4 3-, তাহলে যোজনী কত হবে, 3। কি জানি করতে হয়, এইটার যোজনী এক্সচেঞ্জ করতে হয়, এটা এইখানে, এটা এইখানে। তাহলে এখানে কি দিব, PH4, এখানে দিব হচ্ছে 3, আর এখানে PO4। এক আর দিলাম না, তোমরা আশা করি বুঝছো। তাহলে এখন কোনটা হবে, PH4, এখানে 3, তারপর কি আছে, PO4, এই যেটা। ঠিক আছে, আচ্ছা, সো এইখানে মোটামুটি হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা একটা ছোট্ট ব্রেকে যাই, সো আমরা একটা ছোট্ট ব্রেকে যাই। তোমাদের রেজাল্টটা এখনই আমি অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। একটু একটা ছোট্ট বিরতিতে যাই। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে তোমাদের রেজাল্টটা পেয়ে গেছি। আমরা একটু মানে এক্সাইটেড, গা ছমছম কখন কি হয়। হ্যাঁ, সো আমরা তোমাদের রেজাল্টটা এখনই অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। সো চলো আমরা রেজাল্টটা দেখি। এই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরই খুব প্রিয় একজন ভাই আজকে তো আমার সাথে আছে। আমি একটু তোমাদের খুবই প্রিয় একজন ভাই, রসায়নেরই আমাদেরই, তাকে ডেকে নিচ্ছি। একটু আসো। সো এই হচ্ছে তোমাদের সেই প্রিয় ভাই তুষার ভাইয়া। হ্যালো, সো আশা করি আসসালামু তোমরা সবাই আলাইকুম। ভালো আছো। বলে ফেলো। থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম, আমার পরীক্ষা দিতে দেয় নাই, ঠিক আছে? তো প্রাইজ পাচ্ছি না, তো কারা প্রাইজ পাচ্ছে সেটা একটু দেখে নিই। ঠিক আছে, আমাদের যশোর উদ্ভাস থেকে জিশান পাচ্ছে, জিশান এবং জিশান, তাহমিদ, তুরজয়, এই তিনজন পাচ্ছে। তিনজনই 10 পাইছে। আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বলতেছি না, তিনজনই ফার্স্ট হয়েছে। জাস্ট প্রথম তিনজনকে আমরা জাস্ট র্যান্ডমলি লটারির মাধ্যমে সিলেক্ট করে পুরস্কৃত করতেছি, এবং আরও অনেকেই যারা 10-এ 10 পাইছে সবাইকেই কংগ্রেচুলেশনস। এই তিনজন জাস্ট লাকি, ঠিক আছে? আর বাকি যারা আনলাকি তারা মেইন গেমটা খেলবা কবে বলো তো? 20 তারিখে, অর্থাৎ কেমিস্ট্রির এক্সামে। ওইখানে কিন্তু 500 জনকে পুরস্কার দেওয়া হবে। তো তুরজয় হচ্ছে মতিঝিল মডেল স্কুলের, তাহমিদ হচ্ছে দারুল উলুম কামিল মাদ্রাসা চকবাজার,
আর জিশান হচ্ছে ঝিকরগাছা এমএল হাই স্কুল যশোর। তো সবাইকে অনেক কংগ্রাচুলেশনস। আর 20 তারিখে সবাই কিন্তু পরীক্ষা দিবা নির্ধারিত টাইমে। সবার জন্য দোয়া রইল। হ্যাঁ, ঠিক আছে, তুষারকে অসংখ্য ধন্যবাদ তুষারকে আসার জন্য। ঠিক আছে, আচ্ছা, সো আমরা তো সবাই দেখেই ফেললাম কে কে আসতেছে, মানে কে কে পাইতেছো গিফট। সো তোমরা ইনশাল্লাহ যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে তো কংগ্রেচুলেশন। ভাইয়া তো বলেই দিল আমাদের যে নেক্সট পরীক্ষাটা হবে ওইখানে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভালোভাবে পরীক্ষাটা দিব, যাতে হচ্ছে আমরা গিফটটা পাইতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এই তো, সো আমাদের লাস্ট একটা ছোট্ট কথাবার্তা আছে আমাদের হচ্ছে এইখানে যে ব্যাপারটা, আমরা তো হচ্ছে এফআরসি শুরু করতেছি, এরপরে হচ্ছে আমাদের কি থাকবে, এসএসসি বা দাখিল মডেল টেস্ট প্রোগ্রামও থাকবে। ঠিক আছে, ওইখানেও কিন্তু বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষাদের জন্য হচ্ছে থাকবে, আর দাখিল যারা আছে বিজ্ঞান ও সাধারণ বিভাগের জন্য আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম থাকবে, সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে শুরু হবে টেস্ট পরীক্ষার পর। ঠিক আছে, এটা কিন্তু আবার বলতেছে টেস্ট পরীক্ষার পরে। সো কেউ যদি চাও যে এখনই আমি এই জিনিসটা আমি এনরোল করব, এসএসসি এফআরসি হোক আর এসএসসি মডেল টেস্ট হোক, আমাদের এফআরসি কিন্তু 26 তারিখে শুরু হয়ে যাবে। সো এখনই তোমাকে এনরোল করে ফেলতে হবে। কেউ যদি মনে করো আমি অনলাইনে এনরোল করতে আমার আনইজি ফিল হচ্ছে বা আমি বুঝতেছি না ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে আমাদের নিকটস্থ যে ব্রাঞ্চগুলো আছে তোমার বাসার আশেপাশে, সেখানে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ তারা তোমাকে সর্বাত্মক হেল্প করবে। ঠিক আছে, আর মডেল টেস্ট প্রোগ্রামে কেউ যদি চাও এনরোল করতে, তারা আমাদের উদ্ভাসের পোর্টালে ঢুকে তুমি এনরোল করে ফেলতে পারবা। আর এই ক্ষেত্রেও কিন্তু তুমি তোমার নিকটস্থ ব্রাঞ্চে যায় এনরোল করে ফেলতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এই তো। সো বেশ লম্বা একটা সময় তোমাদের সাথে ছিলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। 20 তারিখ ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রশ্নগুলো একটু সাবধানে পড়ো আর সাবধানে দাগায়ও। সময় যেহেতু কম হয়েছে, মানে কম থাকবে আর কি, 1 ঘন্টা, মানে আমরা তো একটু কম্পিটিটিভ একটা এক্সাম নিব, তাই না? সো একটু সাবধানে দাগাও, কম্পিটিটিভ একটা এক্সাম দিতে যাচ্ছ। সো তোমরা ইনশাল্লাহ ভালো করবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।